সংস্কার নিয়ে মুখোমুখি সরকার ও বিরোধী দল। অধ্যাদেশে পরিবর্তন হতে পারে না সংবিধান বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংসদে সমাধান না পেলে রাজপথে নামার হুঁশিয়ারি 11 দলে। 4.5 দশক পর ফিরছে খাল খনন কর্মসূচি। উদ্বোধন করতে কাল দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী। করবেন নানা নানির কবর জিয়ারত। নেতাকর্মীদের উচ্ছ্বাস। জ্বালানি তেলের রেশনিং তুলে নিল সরকার। রাশিয়ার তেল কিনতে আলোচনা। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের ঘোষণা প্রধানমন্ত্রীর উপদেষ্টা। ঈদযাত্রা রেলপথে ঘরমুখী মানুষের ভিড়। সময় মতোই ছাড়ছে ট্রেন। বিনা টিকিটে প্রবেশে বিধিনিষেধ। ফাঁকা ঢাকায় চুরি ছিনতাই ঠেকাতে তৎপর ডিএমপি। এবং অ্যান্টিবায়োটিক ভেবে অ্যানেস্থেসিয়ার ইনজেকশন পুশ। বরিশাল মেডিকেলে 5 মিনিটের মধ্যে প্রাণ গেল 2 রোগীর। অভিযুক্ত নার্সের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা। জনপদের সময়, সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। সংবিধান সংস্কার নিয়ে সংসদে মুখোমুখি সরকার আর বিরোধী দল। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের আলোচনায় উঠে আসে সংবিধান সংস্কার পরিষদ। গেজেট অনুযায়ী সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের কথা থাকলেও কেন সেটি করা হলো না এমন প্রশ্ন রাখেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সংবিধান পরিবর্তনের মতো বিষয় অধ্যাদেশের মাধ্যমে আসতে পারে না। এদিকে সংসদে সমাধান না পেলে রাজপথে নামার হুঁশিয়ারি 11 দলীয় ঐক্যের। দুই দিন মুলতবি দিয়ে রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন বসে সকাল 11টায়। দিনের সূচি অনুযায়ী সকাল 11টা থেকে 12টা পর্যন্ত বেশ কয়েকটি মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবার কথা ছিল, কিন্তু শুরুতেই বক্তব্য দিতে শুরু করেন বিরোধী দলীয় নেতা। আমি সময়ের বাধ্যবাধকতার কারণে একটা বিষয় আলোচনায় যাওয়ার আগেই উত্থাপন করা খুব জরুরি মনে করছি। সে সময় তাকে থামিয়ে দিয়ে পরবর্তীতে আবারও সুযোগ দেবার আশ্বাস দেন স্পিকার। দিনের কর্মসূচি অনুসারে যেটি আগে নির্ধারিত আছে আমরা দিনের মধ্যে এই ফ্লোরটা এই প্রশ্নোত্তরকালের পরে মাননীয় স্পিকার অনেক ধন্যবাদ। নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব শেষে বেলা 12টায় শুরু হয় জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ। সে সময় বক্তব্য রাখেন জামায়াত আমির। সংসদ স্বাভাবিকভাবে বক্তব্যের শুরুতেই তিনি বলেন, কথা ছিল যে পদ্ধতিতে সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হবে একই পদ্ধতিতে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনও আহ্বান করা হবে, কিন্তু সেটি এখনো কেন করা হলো না সে বিষয়ে সংসদের কাছে প্রশ্ন রাখেন বিরোধী দলীয় নেতা। সংসদ নির্বাচনের ফল ঘোষিত হওয়ার 30 পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে। আমার বিষয়টা এখানে কনসার্নের। আজকে 30তম পঞ্জিকা দিবস, কিন্তু এর মধ্যে এই অধিবেশন আহ্বান করা হয়নি। উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান পরিবর্তন করতে পারে এমন কোনো বিষয় অধ্যাদেশের মাধ্যমে আসতে পারে না। রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন যখন হাউস সেশনে থাকে না, আর্টিকেল 93 অনুসারে। গণভোটের রায় যদি বাস্তবায়ন করতে হয় সংবিধানের সংশোধন আসতে হবে। সংবিধানে যদি সেটা আমরা গ্রহণ করি, তারপরে সেই গণভোটের রায় বাস্তবায়নের জন্য তখন সংবিধান যদি এটা কন্টেইন করে ধারণ করার পরে তখন যদি পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে হয় সেটা তখনকার ব্যাপার হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর মতে জুলাই সনদ অবশ্যই অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হওয়া উচিত, তবে সেটি হতে হবে সংবিধান মেনে। জনরায়কে সম্মান দিতে হবে, কিন্তু সেটা সাংবিধানিকভাবে দিতে হবে, আইনগতভাবে দিতে হবে। এখানে ইমোশনের কোনো জায়গা নাই। রাষ্ট্র ইমোশন দিয়ে চলে না, রাষ্ট্র চলে সংবিধান দিয়ে, আইন দিয়ে, কানুন দিয়ে। 133 অধ্যাদেশ যাচাই বাছাই শেষে বিশেষ কমিটিকে প্রেরণ 2 এপ্রিলের মধ্যে এর প্রতিবেদন সংসদে দাখিলের নির্দেশ দেন স্পিকার। এদিকে অধিবেশন শেষে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদের সমাধান না হলে রাজপথে নামবে 11 দলীয় ঐক্য। গণ অভ্যুত্থান হচ্ছে সংস্কারের বৈধতা, এই অন্তর্বর্তী সরকারের বৈধতা এবং এই নির্বাচনের বৈধতা। সংবিধান অনুযায়ী তো এই নির্বাচন এই সময় হওয়ার কথা ছিল না, ফলে সংবিধান অনুযায়ী অনেক কিছুই হয়নি। পরবর্তীতে এই সংসদে এসে সেটা রেটিফাই হওয়ার কথা ছিল, সকলের রাজনৈতিক একটা সমঝোতার মধ্যে দিয়ে সবকিছু আগানোর কথা ছিল। তো সেই সমঝোতা যদি সরকার দল বিনষ্ট করার চেষ্টা করে তাহলে তো জনগণ তার বিরুদ্ধে দাঁড়াবে, আমরা মনে করি, এবং আমরাও তার বিরুদ্ধে দাঁড়াবো। ঈদের আগে মুলতবি হওয়া সংসদ অধিবেশন বসবে 29 মার্চ, চলবে 30 এপ্রিল পর্যন্ত। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। 4.5 দশক পর ফিরছে খাল খনন কর্মসূচি। উদ্বোধনে কাল দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কাহারোল উপজেলা বলরামপুর সাহাপাড়া
খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। এদিন দিনাজপুর শহরে নানা নানির কবর জিয়ারতে অংশ নেবেন তারেক রহমান। গোলাম নবী দুলারের তথ্য ও মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে দেখব বিস্তারিত। প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৈয়দপুর এয়ারপোর্টে সকাল 10:30টায় পৌঁছাবেন। খাল খনন উদ্বোধন শেষে দিনাজপুর শহরে আসবেন। নানা নানির কবর জিয়ারত করে সার্কিট হাউস মাঠে ইফতার করবেন। সৈয়দপুর থেকে রাত 8টার বিমানে রওনা দেবেন ঢাকার উদ্দেশ্যে। এদিকে প্রাণের নেতা তারেক রহমানের আগমনে অপেক্ষার প্রহর গুনছেন তৃণমূলের নেতাকর্মীরা। দিনাজপুর জুড়ে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। বিভিন্ন সংস্কার কাজ ইতিমধ্যে সম্পূর্ণ করতে পেরেছি। দিনাজপুর সফর নিয়ে জেলা বিএনপি সভাপতি বলেন, এই মাটিতেই প্রধানমন্ত্রী তারেক রহমানের কেটেছে কৈশোর শৈশব। শহরের বালুবাড়িতে তার মা আপোষহীন নেত্রী 3বারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্মভূমি। প্রাণচাঞ্চল্যতার মধ্য দিয়ে উনি আসবেন, হাজার হাজার লোক উনাকে অভিবাদন জানাবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মানুষদের কন্ট্রোল করা থেকে শুরু করে সিকিউরিটি বিষয়ে যাবতীয় বিষয়ে আমরা এসএসএফ এর পরামর্শেই আমরা করছি। প্রধানমন্ত্রী দিনাজপুর সফর ঘিরে নিরাপত্তায় এসএসএফ ছাড়াও গোয়েন্দা সংস্থার সদস্য এবং 3000 পুলিশ মোতায়েন থাকবে। সময় সংবাদ, দিনাজপুর। ঈদযাত্রা ও বড় মৌসুম ঘিরে জ্বালানি তেল বিক্রিতে রেশনিং পদ্ধতি তুলে নিল সরকার। এখন থেকে আগের মতোই চাহিদা অনুযায়ী তেল নিতে পারবেন গ্রাহকরা। জ্বালানি প্রতিমন্ত্রী জানিয়েছেন, রাশিয়ার তেল আমদানির বিষয়ে সংশ্লিষ্ট কোম্পানির কাছ থেকে স্পেসিফিকেশন চাওয়া হয়েছে। আর অর্থ পরিকল্পনা উপদেষ্টা জানিয়েছেন, জ্বালানি খাতে অর্থ বরাদ্দে কোনো কার্পণ্য করবে না সরকার। মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে জ্বালানি সংকটের শঙ্কায় গত 6 মার্চ থেকে তেল বিক্রিতে রেশনিং পদ্ধতি চালু করে সরকার। ফলে ফিলিং স্টেশনগুলোই দীর্ঘ সারিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকতে হয় গ্রাহকদের, সইতে হয় তীব্র ভোগান্তি। অবশেষে 9 দিন পর রেশনিং থেকে সরে এলো সরকার। রোববার সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানান, ঈদযাত্রা ও বড় মৌসুম বিবেচনায় জ্বালানি তেল বিক্রিতে তুলে নেওয়া হয়েছে সব বিধিনিষেধ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল বিতরণ পয়েন্ট থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল বিতরণ অব্যাহত থাকবে। সরকারি এই সিদ্ধান্ত প্রতিপালনে যদি কোনো এন্ডে আমরা গাফিলতি দেখি, অবশ্যই তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিমন্ত্রী জানান, জ্বালানি সহযোগিতা নিয়ে যোগাযোগ হচ্ছে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে। মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় তুলে ধরেন রাশিয়ার তেল আমদানিতে সরকারের অবস্থানও। এখানে আমরা দুটো বিকল্প নিয়েই কথা বলছি। এমন হতে পারে রাশিয়ান ক্রুড অয়েল অন্য কোনো দেশ থেকে রিফাইন্ড হয়ে এখানে আসবে, সেটাও হতে পারে। যদিও তাদের আরেকটি কোম্পানি আমাদেরকে বলবার চেষ্টা করেছে, তারা যে ধরনের তেল সাপ্লাই দিবে সেটা আমাদের রিফাইনারি সেটা রিফাইন করতে পারবে। আমরা তাদের কাছে স্পেসিফিকেশন চেয়েছি। বিকেলে সচিবালয়ে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা জানান, জ্বালানি খাতে অর্থ বরাদ্দে কোনো কার্পণ্য করবে না সরকার। বিভিন্ন পদ্ধতিতে অর্থের সংস্থানগুলো করা হচ্ছে, সেটা বহুপাক্ষিক সংস্থা হতে পারে, অর্থাৎ হচ্ছে IMF এর কাছ থেকে হতে পারে, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের ক্ষেত্রে হতে পারে, নিজস্ব অর্থায়ন করতে পারে। তার মানে আমরা সচেষ্ট আছি। সো আমরা নিঃসন্দেহে থাকতে পারি যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা হবে। এদিকে বিদ্যুৎ ভবনে দোকান মালিক সমিতি, ব্যবসায়ী প্রতিনিধি সহ বিভিন্ন অংশীজনদের সঙ্গে বৈঠক করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। এ সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার শর্তে 40% আলোকসজ্জা কম করার প্রতিশ্রুতি দেয় দোকান মালিক সমিতি। আমরা সকলকে অনুরোধ করব যেন অপ্রয়োজনীয় বাতি না জ্বালায়। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর মরদেহ উদ্ধার। সাভারে মুদি দোকানিকে কুপিয়ে হত্যার পর মুখমণ্ডল পুড়িয়ে দিল দুর্বৃত্তরা। জড়িতদের ধরার চেষ্টায় পুলিশ। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছে নগরবাসী। সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে ছিল যাত্রীদের ভিড়। কোনো শিডিউল বিপর্যয় ছাড়াই যথাসময়ে ছেড়ে যাচ্ছে ট্রেন। কাল থেকে যুক্ত হবে ঈদ স্পেশাল আরও 3 জোড়া ট্রেন। ইট পাথরের ব্যস্ত শহর ছেড়ে শেকড়ের টানে বাড়ি ফিরছেন মানুষ। পথের ভোগান্তি এড়াতে ঈদের কয়েকদিন আগেই ঢাকা ছাড়ছেন অনেকে। রোববার সকাল থেকেই কমলাপুর স্টেশনে যাত্রীদের ভিড়। চাপ সামলাতে নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বিধিনিষেধ রয়েছে বিনা টিকিটে প্রবেশেও।
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেকেই আগেভাগে ফিরেছেন বাড়ি। উদ্দেশ্য প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা। ঈদের ছুটির আগেই চলে যাচ্ছি, তো এবার তেমন একটা ভোগান্তি দেখছি না। আগে যাচ্ছি, এবার আম্মু একটু অসুস্থ, তো ভাবলাম আম্মার সাথে একটু বেশি দিন থাকি বাড়িতে। এই যানজট সবকিছু ট্রেনের টিকিটও পাওয়া যায় না, শেষের দিকে ভিড় হয় বেশি, এই জন্য একটু আগে যাচ্ছি। যাত্রীচাপ থাকলেও নেই কোনো শিডিউল বিপর্যয়, সন্তুষ্ট যাত্রীরাও। তবে কয়েকটি ট্রেনে বগি নাম্বার না থাকায় ভোগান্তির কথা জানিয়েছেন অনেক যাত্রী। ট্রেন ঠিক সময় আসছে কিন্তু এখনো বগি নাম্বার দেয়নি। আমরা সবাই আসলে কনফিউজড, কোন বগিতে উঠবো, কখন উঠবো, কি সমাচার, কোনো কিছু ঠিক ঠিকানা নাই। টিকিট কালোবাজারির সঙ্গে কেউ যুক্ত থাকলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি রেলওয়ে কর্তৃপক্ষের। গুরুত্বপূর্ণ ট্রেনে এক্সট্রা কোচ সংযোজনের ব্যবস্থা গ্রহণ করেছেন। এছাড়া 10টি স্পেশাল ট্রেন পরিচালিত হবে, যেটা 16 তারিখ থেকে স্পেশাল ট্রেনগুলো চলাচল শুরু করবে। ঈদযাত্রার তৃতীয় দিনে কমলাপুর থেকে ছেড়ে যাবে 39টি আন্তনগরীর ট্রেন। সোমবার থেকে যুক্ত হবে ঈদ স্পেশাল আরও 3 জোড়া ট্রেন। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। 42টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার স্থানীয় সরকার বিভাগ থেকে তাদের নিয়োগ দেওয়া হয়। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে এই নিয়োগ দেওয়া হয়েছে। সরকারের সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। জনপদের সময়ে আরও থাকছে। উত্তরের শস্য ভাণ্ডার জয়পুরহাটে কান্নার রোল। বৃষ্টিতে 120 হেক্টর জমির আলু ক্ষতিগ্রস্ত। নিম্নমুখী বাজারে উঠছে না উৎপাদন খরচ, পুঁজি হারিয়ে দিশেহারা কৃষক। ফেনীর ছাগলনাইয়ে কৃষি জমির মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত হয়েছেন, আহত হয়েছেন 2 জন। জিজ্ঞাসাবাদের জন্য 7 জনকে আটক করেছে পুলিশ। ফেনী জেনারেল হাসপাতালের সামনে স্বজনদের সঙ্গে দাঁড়িয়ে বাবার লাশ গ্রহণের অপেক্ষায় শিশু আরাফাত। বাবা হত্যার ঘটনা বর্ণনা করতে গিয়ে বাকরুদ্ধ সে। ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের কন্ট্রাক্টর মসজিদ এলাকা। শনিবার রাত প্রায় 3টার দিকে কৃষি জমির মাটি কাটাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র কৃষি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছিল। প্রশাসন ও রাজনৈতিক নেতাদের কঠোর নজরদারি থাকা সত্ত্বেও বন্ধ হচ্ছিল না এই কার্যক্রম। সম্প্রতি এ নিয়ে বিএনপির সমর্থকদের 2টি গ্রুপের মধ্যে উত্তেজনা তৈরি হয়। মোবাইল টাকা চাইছে 50,000 টাকাই করতে গেলি, তো মনে করেন লাভ চেনি বুঝছেনি শুরু। শনিবার গভীর রাতে সেই উত্তেজনা রূপ নেয় সংঘর্ষে। এতে গুরুতর আহত হন 3 জন। পরে তাদের ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হোনামিয়া নামে একজনকে মৃত ঘোষণা করেন। আমি কদিন 50,000 টাকা আসেনি, আমি কতন দিম একথা কয়ে বলে ছড়ি বলে 27 জনে একেবারে শেষ নিঃশ্বাস করে গেলেছে। জানো এর মারি গেছে, এটা তো মার্ডার, তাইলে তাদের হাসি চাই আমরা। স্থানীয়দের দাবি, তিনি যুবদলের একজন কর্মী ছিলেন। সংঘর্ষে আহত অন্য 2 জন হলেন একই গ্রামের আলাউদ্দিন সুজন ও নূর আলম। তারা বর্তমানে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ ও প্রশাসন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যারা আটক আছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয়দের অভিযোগ, কৃষি জমির মাটি কাটা নিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। সাম্প্রতিক এই সংঘর্ষের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আতিয়াস সজল, সময় সংবাদ, ফেনী। অ্যান্টিবায়োটিক ভেবে অ্যানেস্থেসিয়ার ইনজেকশন পুশ। 5 মিনিটের মধ্যে বরিশাল শেরেবাংলা মেডিকেলে প্রাণ গেল 2 রোগীর। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এই ধরনের অপেশাদারিত্ব শাস্তিযোগ্য অপরাধ জানিয়ে অভিযুক্ত নার্সের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিস্তারিত অপূর্ব রিপোর্টে। থাইরয়েড রোগে আক্রান্ত 48 বছর বয়সী হেলেনা বেগম 1 সপ্তাহ আগে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। রোববার সকাল 10টার দিকে তার অপারেশন করার কথা ছিল, কিন্তু সকাল 7টার দিকে নাক কান গলা বিভাগের সিনিয়র নার্স মলিনা হালদার অ্যান্টিবায়োটিক ভেবে অ্যানেস্থেসিয়া ইনজেকশন পুশ করেন। কয়েক মিনিটের মধ্যেই ওই রোগীর মৃত্যু হয়। ওই নার্সই একই কাণ্ড ঘটিয়েছেন হেলেনার বিপরীতে 7 নম্বর বেডের রোগীর সঙ্গেও। গালে টিউমার সমস্যায় পটুয়াখালীর শেফালি বেগমকেও অ্যান্টিবায়োটিক ভেবে অ্যানেস্থেসিয়া ইনজেকশন করেন ডান হাতের শিরায়। মুহূর্তেই মারা যান শেফালি। আমার সম্পূর্ণ সুস্থ ছিল, একবারে হাঁটাচলা করতো, কোনো সমস্যা ছিল না। ইনজেকশন দেওয়ার ক্যানোলা দেওয়ার পরে কিছুক্ষণ পরে আপনার মনে করেন সাথে সাথে
অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞান হওয়ার পরে নাই। ব্যবহার ভালো না তাদের কাছে কোনো কিছুর জন্য চাইলে তারা বলে যান আপনারা যদি তেল মালিশ করেন। তাৎক্ষণিক ওয়ার্ডের নার্সরা ধামাচাপা দিতে রোগীর উপর দায় চাপাতে চাইলেও ভুল চিকিৎসায় প্রাণ যাওয়া জানাজানি হয়ে যায়। আমাদের ভুল ভ্রান্তি ক্ষমা করেন, এরকম তো হয় না। চাকরির লাইফে 26 বছর বয়স, জীবনের একটা সে অনেক মস্ত বড় ভুল করছে। এটা আমার আত্মীয়র বেলায় যদি হইতো আমিও ঠিক এরকমই রিঅ্যাক্ট করতাম। এখন তাদের ভুল হোক বা যাই হোক একটা অপরাধ, এবং এটা যদি আমরা একটু শক্তভাবে ডিল না করি এটা ভবিষ্যতে আবার একই পুনরাবৃত্তি হবে। এ ঘটনায় হাসপাতালের নাক কান গলা বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার আমিনুল ইসলামকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 51তম ব্যাচের এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সন্ধ্যায় ক্যাম্পাস সংলগ্ন ইসলামনগর একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। এদিকে ওই ছাত্রীর মৃত্যুতে ক্যাম্পাসে নেমে এসেছে শোকের ছায়া। দ্রুত তদন্ত করে রহস্য উদ্ঘাটনের দাবি সহপাঠীদের। সাভারে মুদি দোকানিকে কুপিয়ে হত্যার পর মুখমণ্ডল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সাভার পৌরসভার মসজিদপুর এলাকার একটি মাঠ থেকে ওই দোকানে মরদেহ উদ্ধার করা হয়। মুদি দোকানি কালাম শনিবার রাতে দোকান বন্ধ করে তার বাসায় ফেরেনি। পরে সকালে পাশের একটি মাঠে তার মরদেহ দেখতে পায়। রাতের কোনো এক সময় ওই দোকানিকে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে। উত্তরের শস্য ভাণ্ডার জয়পুরহাটে এখন কান্নার রোল। একদিকে বাজারে আলুর দাম নেই, অন্যদিকে হঠাৎ বৃষ্টিতে তলিয়ে গেছে 120 হেক্টর জমির ফসল। পুঁজি হারিয়ে দেশে হারা কৃষক। তৌফিক রহমানের ছবিতে শাহিদুল ইসলাম সবুজের রিপোর্ট। মাটির নিচে যে স্বপ্ন বুনেছিলেন জয়পুরহাটের হাজারো কৃষক, সেই স্বপ্ন এখন কাদা আর পানিতে একাকার। দুদিন আগেও বুক ভরা আশা ছিল ঘরে উঠবে নতুন ফসল, কিন্তু প্রকৃতির নির্মম পরিহাস আর বাজারের মন্দাভাব সব মিলে কৃষকের জীবনে নেমে এসেছে ঘোর অমানিসা। চলতি মৌসুমে বাম্পার ফলন হলেও কৃষকের মুখে হাসি নেই। বাজারে 1 কেজি আলু বিক্রি করে উৎপাদন খরচের অর্ধেকও উঠছে না। তার উপর গত 2 দিনের বৃষ্টিতে 120 হেক্টর জমিতে খেতেই পচে যাচ্ছে সোনালী ফসল। এসব মাঠের কোথাও পাম্প চালিয়ে পানি নিষ্কাশন করছেন কৃষকেরা। এতে আলু ঘরে তুলতে দ্বিগুণ মজুরি পরিশোধ করতে হচ্ছে তাদের। এমন ক্ষতিগ্রস্ত আমরা পড়ে গেছি সব কৃষক। আমরা না পারছি কামলার দাম দিতে, না পারছি আমরা ঠিক মতো জীবনযাপন করতে। প্রচুর আলু উঠছে, আর 3-4 দিন যদি থাকতো তাহলে আলু তোলা শেষ হয়ে যেত। জেলায় এবছর প্রায় 40,000 হেক্টর জমিতে বিভিন্ন জাতের আলুর আবাদ হয়েছে, যেখান থেকে প্রায় 13 লাখ মেট্রিক টন আলু সংগ্রহ করা হচ্ছে। তবে সেই আলু বাজারে নিলেও মিলছে না কাঙ্ক্ষিত দাম। আলু বিক্রি করে আমরা দেখতে পাচ্ছি বিঘা প্রতি মাত্র 25,000 টাকা পাচ্ছি। হঠাৎ এই প্রাকৃতিক দুর্যোগের কারণে তারা একটা ক্ষতির সম্মুখীন হয়েছে। এখানে একটা আলু ভিত্তিক যদি শিল্প কারখানা করা যায়, যেখানে প্রচুর কাঁচামাল হিসেবে আলু ব্যবহৃত হবে, এরকম শিল্প কারখানা আমাদের এখানে করলে কৃষক ভাইদের এই সমস্যাটা চিরস্থায়ী সমাধান হবে। প্রকৃতির হঠাৎ করে আঘাত আর বাজার সিন্ডিকেটের জাতাকলে পিষ্ট হয়ে কৃষকের সেই স্বপ্ন এখন অনেকটাই ফিকে হয়ে আসছে। জয়পুরহাটের খেতলাল উপজেলার শিশির নাজিপাড়া গ্রাম থেকে শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ। জনপদ সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। সংস্কার নিয়ে মুখোমুখি সরকার ও বিরোধী দল। অধ্যাদেশে পরিবর্তন হতে পারে না সংবিধান, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংসদে সমাধান না পেলে রাজপথে নামার হুঁশিয়ারি 11 দলের। 4.5 দশক পর ফিরছে খাল খনন কর্মসূচি। উদ্বোধন করতে কাল দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী। করবেন নানা নানির কবর জিয়ারত, নেতা কর্মীদের উচ্ছ্বাস। এবং জ্বালানি তেলের রেশনিং তুলে নিল সরকার। রাশিয়ার তেল কিনতে আলোচনা, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের ঘোষণা প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে আবারও আসছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়।